শীতের শেষে যখন জঙ্গলে গাছের পাতা ঝরে যায়, মাটি ঢাকা পড়ে যায় পত্ররাজির শব্দেই, গাছের নিচে মাটির থেকে উঠে আসে হাহাকার। জঙ্গলে কান পাতলে শোনা যায় গাছেদের বিলাপ ক্রন্দন। ঠিক এই সময় কচি পাতার আগমন বার্তা জানিয়ে দূর থেকে ভেসে আসে কোকিলের ডাক। গাছে গাছে জেগে ওঠে আলোড়ন, জঙ্গলে খেলে যায় উৎসবের আমেজ, ফুটে ওঠে শিমুল পলাশ। গাছেদের আমন্ত্রণ বার্তা পৌঁছে যায় দিকে দিকে, ওরে আয়, কে কোথায় আছিস, আয় দেখে যা। এ বার্তা পৌঁছে যায় আমার কানে, আর তারপরেই তড়িঘড়ি ছুটে যাই পুরুলিয়ার জঙ্গলে পলাশের খোঁজে। গাছেদের মাঝে উজাড় করে দিই নিজেকে। কখনো ঘুরেছি জঙ্গলে, কখনো ট্রেক করে উঠেছি পাহাড়ে। সব দেখাবো আপনাদের। পশ্চিম মেদিনীপুরের ছেলে প্রণব মাহাতো একজন ট্রাভেল ইউটিউবার, ট্যুরিজমের ব্যবসাও করে। সে একদিন ফোনে জানালো তারা পুরুলিয়ায় ট্রাভেল ইউটিউবারদের মিট আপ করছে। আমন্ত্রণ পেলাম আমি, সেই সঙ্গে ক্রিস। এর আগে একাধিকবার পুরুলিয়া বেড়াতে গেলেও বসন্তে কখনো যাইনি, তাই আমন্ত্রণটা লুফে নিলাম। মিট আপ তো উপলক্ষ, আসল লক্ষ্য তো পলাশ। তাই 10ই মার্চ 2024 রাতে চলে এসেছি হাওড়া স্টেশনে। চক্রধরপুর এক্সপ্রেসে যাব পুরুলিয়া। বসে আছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে পুরুলিয়া। তো এখানে তো একজন আমারই দর্শক, সাবস্ক্রাইবার, তিনি আমাকে চিনতে পেরেছেন, এসে আমার পাশে বসেছেন, দুজনে মিলে গল্প করছি। উনি চুচুড়া থেকে এসেছেন। এই আমার পাশে। আপনার নামটা? আমার নাম চিরঞ্জীব দাস। চিরঞ্জীব দাস ফ্যামিলি নিয়ে পুরুলিয়া যাচ্ছেন উনি। তো আমরা এখানে বসে বসে গল্প করছি। তো এখানেতে ক্রিস আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ও এখনও এসে পৌঁছায়নি। তো আমরা সব একসাথেই যাব, ট্রেন ধরবো, যাব পুরুলিয়া, যাব পলাশের খোঁজে। 18011 চক্রধরপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 20 নম্বর প্ল্যাটফর্মে। রাত 12টা 5-এ ছাড়বে এবং পুরুলিয়ায় পৌঁছাবে সকাল 6:30-এ। ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখন অনেকটা যেতে হবে। S4-এ আমাদের সিট পড়েছে, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছিল ভ্যাগাবন্ড ক্রিস। যাই হোক, আমরা যে ট্রেনটায় উঠবো, ট্রেনটা চৈত্রটা আমার স্বপনদার মতো, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এই ট্রেনটা বোকারোর পর থেকে চলে যায় রাঁচির দিকে, আমরা চলে যাবো পুরুলিয়ার দিকে। সো সেই ট্রেনের আমরা সামনের দিকে উঠবো, কারণ আমাদের যেহেতু পুরুলিয়ার দিকে যাবো, সামনের দিকে হবে ট্রেনের আমাদের বগি, আর পেছন দিকে যারা উঠবেন রাঁচির দিকে যাবে। এই যে এই অংশ দেখতে পাচ্ছেন, এটা কেটে যাবে এখান থেকে, অর্থাৎ ট্রেনটা টুকরো টুকরো হয়ে যাবে রাস্তায়, কেটে 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 আলাদা হয়ে যাবে। চলুন এবার সামনে আমাদের নিজেদের বগিতে গিয়ে উঠি। এই দেখুন, এটাই পুরুলিয়া যাওয়ার গাড়ি। একটুখানি এগিয়েই হচ্ছে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস লেখা আছে। এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার। ICF কোচের ট্রেন, যেমন ধ্যার ট্রেন, তেমন ম্যাড়মেড়ে আলো। অন্ধকারে আমার হয়তো কিছু দেখা যাচ্ছে না, তবে সিটেতে ছাড় পোকা আছে কিনা আমি জানি না। বসে আছে অন্ধকারে ভূতের মতো। এক সেকেন্ড, ভূতের মতো কেন বলে থাকবো? হ্যাঁ, স্বপনদার কিন্তু ট্রেনে অরুচি আছে। যে ট্রেনেই ওঠে আলো থাকে না, ফ্যান থাকে না, বাথরুম থাকে না, এইসব ব্যাপার আছে। কিন্তু ট্রেনে উঠেছি জানি না, পৌঁছবো কিনা জানি না। যাই হোক, স্পেশাল ট্রেন এটা, আমি জানি চিরকাল। দেখা যাক। কেন আমার জন্য কি আলাদা করে এই ট্রেনটা বানিয়ে দিয়েছে? তুমি ট্রেনের ক্ষেত্রেই অপয়া, কখনো তোমাকে ট্রেন তোলেই না, কখনো সেই ট্রেন ক্যান্সেলই হয়ে যায়। এসব ব্যাপারের জন্য তোমাকে তো হয়নি, বলো? হ্যাঁ, তা হয়েছে, ওইটাই ব্যাপার। এই ট্রেনেও দেখো না, আলো জ্বলছে না। আলো জ্বলছে, কিন্তু আলোটা কম।
এই মোবাইলের আলো দিয়ে আলোটা বাড়ানো হয়েছে, মোবাইলের আলো এর থেকে অনেক বেশি জোর হচ্ছে, বয়স হয়েছে ট্রেনটা। ভাগ্যিস বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এসেছি, তাই ট্রেনে বসে আর খাওয়ার কোনো ব্যাপার নেই। ট্রেনে আলোর যা অবস্থা, যেন লম্ফ জ্বলছি। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল, এবার তোড়জোড় করবো শোয়ার। আইসিএফ কোচের ট্রেন, কোচগুলো খুব পুরনো, জোড়াতাপ্পি দেওয়া হলেও ট্রেনে স্লিপার ক্লাস, 3 টিয়ার এসি, 2 টিয়ার এসি এবং ফার্স্ট ক্লাস সব রকম কোচই আছে। আমরা অবশ্য স্লিপার ক্লাসে উঠেছি। এত রাতের ট্রেন, তাই উটকো প্যাসেঞ্জারের কোনো উৎপাত নেই। দুজনে আপার বার্থে উঠে শুয়ে পড়েছি। আপার বার্থে এটাই হলো সুবিধে, আর মাঝখানে বহু জায়গায় দাঁড়াবে। এই যে আমার বালিশটা, এই বালিশটা কিন্তু টাইমার লাগানো বালিশ। এখন হাওয়া দেবো 4 ঘন্টা পর, হাওয়া অটোমেটিক বেরিয়ে যায়। 4 ঘন্টা পর তোমার স্টেশন থাকলে তুমি জেগে যেতে পারবে, এরকমভাবে সিস্টেমে তৈরি আছে ব্যাগটা। ঠিক 4 ঘন্টা মতো হাওয়া থাকে, তারপর হাওয়া কিন্তু অটোমেটিক বেরিয়ে। সারা রাত ঘুমানোর হলে, সারা রাত ঘুমালেও না, ওই 4 ঘন্টাই টাইমার লাগানো। ওই যে সকেটটা আছে না, ওই সকেটটা হালকা ঢিলা, তো তার ফলে কী হচ্ছে 4 ঘন্টা বাদে একটু 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 করে হাওয়া বেরোতে বেরোতে 4 ঘন্টা বাদে একদম চ্যাপটা হয়ে যায়। তো ভালো, ও 4টের সময় 12:30 বাজে, তো 4 ঘন্টা বাদে 4:30টার সময় ওর বালিশ চিটিয়ে হয়ে যাবে, ও উঠে পড়বে, ডেকে দেবে। ফু দিলেই বালিশটা ফুলে ওঠে, এরকম সিস্টেম আছে। যেখান দিয়ে ফু দেবেন ওখান দিয়েই আবার হাওয়া বার করে দেওয়া যায়। একটা আলাদা সিস্টেমে তৈরি আছে বালিশটা, এটা সবগুলা বুঝবে না। বালিশে হাওয়া দিয়ে কি শুয়ে পড়েছে, শোয়াটা একটু শুধু দেখুন। জীবনে কেউ কখনো এইরকমভাবে শোয়নি। হাওয়া দিয়েছে, মাথা রেখেছে ব্যাগের উপরে, আর এই হাওয়া দেওয়া বালিশটা হয়ে গেছে 5 বালিশ। এটা টাইমার লাগানো 5 বালিশ, মানে 5 বালিশ বলতে বালিশ। 4 ঘন্টা পর পর হাওয়া বেরিয়ে যায়। খুব খুঁজে পেতে এই বালিশটা আমি পেয়েছি। তো সফলতা বলছে এটা কি ফুটো আছে, সত্যিও তো ফুটো আছে। আজকে 4 মিনিটও হাওয়া থাকছে না, তাই জন্য এখনই তো তলতলে হয়ে গেছে। তো হাওয়া মুখ ফুলিয়ে আবার পুরো আমি সরু চ্যাপটা হয়ে গেছি হাওয়া দিতে দিতে। ঠিক আছে, তাহলে গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছাতে ট্রেনটিকে 323 কিলোমিটার পথ যেতে হবে। হাওড়া ও পুরুলিয়ার মাঝে ট্রেনটা 20টা স্টেশনে দাঁড়াবে। এই ট্রেন সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ে। ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। গুড মর্নিং, এখন সকাল 6টা বাজে। বেশ ঠান্ডা এখানেতে, আর রাত্রেবেলাতে উঠে ব্যাগ থেকে হাফ সোয়েটার বার করে পড়তে হয়েছে, সুতরাং বুঝতেই পারছি কতটা ঠান্ডা। আদ্রা আসছে, কিছুক্ষণ বাদে আদ্রা এসে ঢুকবে। আর এখানেতে ট্রেনটা 40 মিনিটের মতো লেট, সুতরাং কিছুটা হয়তো টানবে। তার শেষ পর্যন্ত পুরুলিয়া পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয় সেটা আধ ঘন্টা লেটে গিয়ে দাঁড়াবে। ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেটে আদ্রা এসে পৌঁছালো। আর এখানে তো অনেকেই নেমে যাচ্ছেন দেখলাম, আমরাও নামবো এরপরে পুরুলিয়াতে। পিস এখনও ঘুমোচ্ছে, আমি প্ল্যাটফর্মে নেমেছি। সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো পুরুলিয়াতে। এই আদ্রা স্টেশন।
হাওড়ায় যেটা দেখাচ্ছিলাম যে ট্রেনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তো এই আদ্রা থেকেই ট্রেনটা কাটবে, কেটে দুটো ভাগ হয়ে যাবে, একটা ভাগ যাবে পুরুলিয়া, আর একটা অংশ চলে যাবে রাঁচির দিকে। আর এইখানেতে ট্রেনটা 10 মিনিট দাঁড়ানোর কথা, ট্রেন লেট করছে, মনে হয় না যে 10 মিনিট দাঁড়াবে। তো ট্রেনটাকে কাটতে যেটুকু টাইম সেইটুকুই সময় লাগবে। আদ্রা থেকে ট্রেন ছাড়লো, সামনের অংশটা যাবে পুরুলিয়া। এখান থেকে এখনও 1 ঘন্টার জার্নি, দেখা যাক সেই 1 ঘন্টা জার্নি কতক্ষণে শেষ করে। পুরুলিয়া স্টেশনে ট্রেন থেকে নামলাম, এখানেতে 5 মিনিট দাঁড়াবার কথা, তারপরে আবার এটা চলে যাবে বড়াভোগ। তো ক্রিস এখনও নামতে পারেনি, নামবে। আগে যেমন ঠান্ডা লাগছিল খুব রাত্রেবেলা, এখন আবার এই ঠান্ডাটা চলে গেছে, একটু বাদে আবার খুব গরম লাগবে। ট্রেন থেকে নেমে চলেছি বাইরের দিকে। স্টেশনটার আধুনিকীকরণের কাজ চলছে দেখলাম। এর পরের বার যখন আসব তখন ঝাঁ চকচকে অত্যাধুনিক একটা স্টেশন হিসাবে পুরুলিয়া স্টেশনকে দেখতে পাবো বলে আশা করছি। মিটআপের উদ্যোক্তাদের অন্যতম একজন প্রণব মাহাতো বাইরে গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আরও কয়েকজন ইউটিউবার এই ট্রেনেই এসেছেন। সবাই একসাথে হলে রিসর্টের দিকে রওনা দেয়া যাবে। আমরা স্টেশন থেকে গাড়িতে উঠবো, সোজা চলে যাব মুরগুমা ড্যামে, তারপর আমরা এদিক ওদিক ঘুরে যাব আমাদের যে রিসর্ট সেখানে। আমরা এখন যাব প্রথমেই মুরগুমা লেক, তার সাথে ভিউ পয়েন্টটা হচ্ছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, উপমাবুরু বলে, উকামবুরু না উপমাবুরু এই টাইপের, উকামবুরু। তো ওখানে সুইসাইড পয়েন্ট বলে অনেকেই, তো ওটা দেখে আমরা চলে যাব রিসর্টে মামুডিতে। গাড়ি ছাড়ার সাথে সাথেই মন ছটফট করে উঠল, কখন পলাশের দেখা পাবো, যাকে দেখার লোভেই মূলত এখানে আসা। আমরা রাঁচি পুরুলিয়া রোড ধরে যাচ্ছি, আর এখান থেকে মানে স্টেশন থেকে আমাদের যে রিসর্ট যেখানেতে আমরা থাকবো সেখানে তার ডিস্টেন্স হচ্ছে প্রায় 70 কিলোমিটারের মতো। আর এখান থেকে প্রায় 50 কিলোমিটারের মতো দূরে হচ্ছে মুরগুমা ড্যাম, মুরগুমা লেক। তো আমরা তো আগে লেক হয়ে যাব। আর বোলেরো গাড়ি যদি হয় বা এরকম জাতীয় কোনো গাড়ি যদি হয়, তাহলে স্টেশন থেকে মোটামুটি ভাড়া নেয় 1800 টাকা এই স্টেশন থেকে হোটেল পর্যন্ত। রাস্তার দুপাশে গাড়ি থেকে পলাশ দেখতে পেয়ে মন নেচে উঠেছে। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনিঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমরা ওকামবুরু পাহাড়ে উঠছি আর যাচ্ছি মুরগুমা ড্যামে বা মুরগুমা ড্যামে। তো দূর থেকে দেখা যাচ্ছিল আদিবাসী যারা এখানেতে রয়েছেন, তারা সব গাছপালা কেটে সব বোঝা মাথায় দিয়ে যাচ্ছে। অনেক কিছুই লাগছে, খুব সুন্দর লাগছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই পাহাড়ে উঠছি পাকদণ্ডী পথে। আমরা চলে এসেছি মুরগুমা ড্যামে। তবে ড্যামের উপরেতে পাহাড়ের মাথায় এইখানেতে
আমরা যাব এখন উপর থেকে ড্যামটাকে আগে দেখব, তারপরে নিচের দিকে যাব। এই যে জায়গাটায় এসেছি, এই জায়গাটাকে বলা হয় সানসেট পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট। এখানে সানসেট কিন্তু এখান থেকে দারুণ দেখতে পাওয়া যায় বিকেলের দিকে, যদিও এখন বাজে 10:30, এখন রোদ, ঠাটা রোদ, তো সানসেট দেখা যাবে না। আপনারা যদি আসেন এখানেতে বিকেলের দিকে আসার চেষ্টা করবেন সূর্যাস্ত দেখার জন্য। চলে এসেছি সুইসাইড পয়েন্টে। এখান থেকে মুরগুমা ড্যামটা দুর্দান্ত দেখায়, আর রোদ তো তাই একটু মাথার উপরে সূর্য উঠে গেছে। কেমন লাগবে আমি জানি না, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। চলুন দেখাই। আর যেতে যেতে সামনেই একটা কী বলবো স্ট্যাচু, লাইভ স্ট্যাচু রয়েছে। প্রথমে দূর থেকে ভেবেছিলাম ওদের স্ট্যাচু, তো তারপর কাছে এসে দেখতে পাচ্ছি মানুষ লাইভ স্ট্যাচু হয়ে আছেন। খুব কঠিন কাজ এইভাবে দাঁড়িয়ে থাকা। এই হচ্ছে পারিপার্শ্বিকতা। এটা হচ্ছে একদম পাহাড়ের মাথায়, তো তার ফলে এইখান থেকে ড্যামটাকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। পায়ের নিচে খুব এবড়ো খেবড়ো পাথর, একটু দেখে শুনে চলতে হয়, তা না হলে পড়ে গিয়ে হাত পা ভাঙার সম্ভাবনা আছে। ওই যে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা ওইখান দিয়ে যাব। চলুন এবার যাই নিচের দিকে, পাহাড় থেকে নিচে। খুব সুন্দর লাগবে রাস্তাটা, আর লেকটাও একদম কাছ থেকে দেখব। মার্চ মাসে এসেছি পুরুলিয়ায়, আর মার্চ মাসে পুরুলিয়া মানেই পলাশ। পলাশের রঙে সবসময় রাঙিয়ে থাকে এই পুরুলিয়া। মাটিতেও লাল, গাছেতেও লাল। তো পলাশ দেখাবো না এই রকম একটা সময় এসে, তা কি হয়? চলুন একটু পলাশ দেখে নিই। এই ড্যামের কাছে পলাশ বিতান রয়েছে, আমরা সেখানেতে এসেছি, পলাশ দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকেও একটু দেখাই, দারুণ লাগছে। কত পলাশ ফুটে রয়েছে দেখুন। পলাশ ফুটে আছে। পূর্ণ প্রাণ প্রাণী সোহে। চুয়ার বিদ্রোহের কথা নিশ্চয়ই শুনেছেন। তো সেখানে শহীদ হয়েছিলেন রঘুনাথ সিং পাতর। তো তার এইখানেতে স্ট্যাচু করে রাখা আছে তার স্মৃতিতে, পলাশ বিতানের কাছেই। পলাশের গাছতলাতে সব ঘুরতে ঘুরতে কয়েকটা ঝরে পড়া পলাশ কালেক্ট করলাম। টাটকা ঝরে পড়েছে, একদম ভেলভেটের মতো নরম, অথচ হার্ডি। কি সুন্দর লাগছে দেখুন, কালার ফেটে পড়ছে, টকটকে লাল নয়, একটু ইয়েলোইশ লাল। আর এই পলাশের জন্যই তো আসা। পলাশ বারবার দেখাবো, ঘুরে ফিরে বারবার আমাদের এই ভিডিও সিরিজের মধ্যে পলাশ আসবে। এই তো সবে শুরু। চলুন এবার আমাদের ফিরতে হবে হোটেলে।
এগোই আমরা। রাস্তায় যেতে যেতে প্রচুর এরকম ঘেটু ফুলের গাছ রয়েছে, এই দিয়ে নাকি শিব পুজো হয়, তো দারুণ লাগে, অনেক দিন বাদে দেখতে পেলাম। এই যে চলেছেন, একে পলাশে পেয়েছি। জয়সা দেশ জয়সা বেশ, পলাশ ফুল পেয়েছি, কানের মধ্যে গুঁজে নিয়েছি। কোথায় পড়বো বলুন? একটা মালা করে গলায় পড়ে নে না, অত ফুল তো পড়াতেও পারবি। তাকে পড়াবো? এখানে গরু চালা কিন্তু দেখতে পাচ্ছি, দেখ কতগুলো গরু ঘুরে বেড়াচ্ছে। আমরা মামুডি গ্রামে চলে এসেছি। অযোধ্যা পাহাড় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই মামুডি গ্রামেই হিল কুইন ইকো রিসর্টে আমরা থাকছি। এখানেই হবে আমাদের মিট আপ। আমরা মামুডি গ্রামে যাচ্ছি, গ্রামের উপর দিয়ে যাচ্ছি মামুডি গ্রামে। রিসর্টটা পরের পর্বে দেখাবো। দুদিন ধরে নতুন নতুন কিছু স্পট আমরা ঘুরেছি, এছাড়াও হয়েছে ছৌ নাচ এবং ট্রেক, সে সবই ধীরে ধীরে আপনাদের দেখাবো। আপাতত এই পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।